আসসালামু আলাইকুম। আজকে আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং এর ফাউন্ডেশন লেভেলে যে জিনিসগুলো আসলে আমরা এক্সেল থেকেই নিতে পারি, সেরকম একটা না, বেশ কয়েকটা এক্সেল অ্যাকশন আসলে একটু দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে, আমরা জানি আমরা যখন কম্পিউটারে কোনো কিছু সেভ করতে যাই, তখন আসলে বিভিন্ন ধরনের এক্সটেনশন সহ আমরা সেটাকে সেটা ফোল্ডারের মধ্যে যখন সেভ করি, তখন আমার আলাদা 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 এক্সটেনশন নেম থাকে, তাই না? যেমন ডট ডক, অথবা আগের ভার্সনে ডক ছিল, এখন ডক্স হয়ে গিয়েছে। তারপর এক্সেল ফাইলগুলোরও এরকম আলাদা এক্সটেনশন, পিডিএফ এর জন্য ডট পিডিএফ। তো আজকে আমরা একটা এক্সেল ফাইল, এটা যদি রিড অনলি থাকে, তাহলে আমি ওটাকে কিভাবে আমার কাজের উপযোগী করে গড়ে তুলবো, সেটা একটু দেখবো। তো আমি আসলে এ, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একদম ইনিশিয়াল স্টেট থেকেই যাই। আমি আমার হোয়াটসঅ্যাপে যাচ্ছি। ও, এখানে আমার ফোল্ডারটা আসলে ইনট্যাক্ট রাখা আছে, ডাউনলোড করাই। সেটা হচ্ছে ক্লাস রুটিন এক্সএলএস ফাইল। এই যে আমার টোটাল রুটিন নামে এখানে আমি একটা ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটা আসলে আমরা যখন ইউজ করতে যাব, তখন এটা আসলে টু সাম এক্সটেন্ট পর্যন্ত প্রোটেক্টেড করা আছে, এবং সেটা একটা পজিটিভ কারণেই প্রোটেক্টেড করা। সেটা হচ্ছে, এখানে প্রচুর এক্সেল কমান্ড আছে আন্ডারনিথ টেবিল গুলোতে, এবং আমি যখন অ্যাক্সিডেন্টালি কোনো একটা কলামের ব্যাক স্পেস চাপ করে বা যে কোনো ভাবে ওই ওই কমান্ডটা মুছে যাবে, তখন কিন্তু এই এই পুরো ওয়ার্কশিটটা, একটা রুটিন ফাইল, তখন এই ওয়ার্কশিট গুলো কিন্তু আর আসলে এরকম চেহারার থাকবে না। ওরা আমাদেরকে একটা রেডি সফটওয়্যার দিয়েছে, যে সফটওয়্যারটা আমরা নাইসলি ইউজ করতে পারবো, কিন্তু কোথায় প্রবলেম আমি একটু দেখাই। যেমন এখানে আমি এডিট করতে পারবো এই জায়গাগুলো, যে স্কুলের নাম, এখানে আমার টিচার্স নেমে আমি আমার লিস্ট দিতে পারবো। এখানে সাবজেক্ট কোডের ক্ষেত্রে এই পর্যন্ত ঘর সিলেক্ট করে এখানে ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ। কিন্তু আমি যদি চাই যে এখানে আরেকটা ঘর নিব, আমি কিন্তু তখন এটাকে হ্যাঁ, আমি কিন্তু এটাকে তখন আর আমার কাজের উপযোগী সবসময় করতে পারছি না। এই যে that the sale orchard you are trying to change is on a protected sheet, আমি ঠিক এটাই দেখাচ্ছিলাম। প্রোটেক্ট করা আছে, সেটা আমাদের ভালোর জন্যই, কিন্তু আমার ইনস্টিটিউশনে সাবজেক্ট লিস্টটা আরেকটু বড় হতে পারে। আমার ইনস্টিটিউশনে অনেকগুলো সায়েন্স, আর্টস, কমার্স, ইউনিভার্সিটি, অনেক ডিপার্টমেন্ট, অনেক সাবজেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি একটা রেডি জিনিস যখন পাবো, তখন আর ইউজ করতে পারছি না। তো আমি এই ফোল্ডারটা রিড অনলি প্রোটেক্টেড মোড থেকে কিভাবে আমার কাজের উপযোগী, এই যে এই কাজগুলো আমি যখন করতে চাই, এটা আমার তখন, ওইটা ফ্রি ভার্সন, আমি ইউটিউব থেকে ওদের লিঙ্ক থেকে নামিয়ে নিতে পেরেছিলাম, বাট আমি আমার মতো করে কাজ করতে পারছি না। আরো যদি অন্যান্য পৃষ্ঠাগুলোতেও আমি দেখাই, ওরা এখানে 5A, 5B, 5C, 5D পর্যন্ত রাখছে। আমি আমার ক্লাসে ক্লাস 5 নাই মনে করো, আমার আমার 11, 12 থেকে শুরু হয়েছে। তো আসলে এটা অনেক রকম হতে পারে, তখন আমার আসলে এখানে কাজ করার দরকার হবে। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই যেটা করতে হবে, আমার এই প্রোটেক্টেড এক্সএলএস ফাইলটাকে, এক্সএলএস এক্স, কপি করে আমি আরেকটা, এখানে আমি একটা নতুন ফোল্ডার খুলে নিলাম। হ্যাঁ,
আমার একটা ডাইনামিক রুটিন ফোল্ডার, এর মধ্যে আমি রাখি। আমি যেহেতু কাজ করছিলাম, এটার বেশ কয়েকটা ফেজ। প্রথম স্টেপ, যে কোনো রিড অনলি প্রোটেক্টেড এক্সেল কে আমি যদি আমার এডিটেবল করতে চাই, আমার প্রথম, এবং এখানেই আসলে এথিক্যাল হ্যাকিং এর সাইবার সিকিউরিটির ব্যাপারটা চলে আসে। আমাকে ইউজ করতে হবে, এবং আমি কারো ক্ষতি করছি না, আমি আমার জ্ঞান ব্যবহার করছি, কিন্তু অবশ্যই সেটা একটা এথিক্যাল প্রসেসের মধ্য দিয়ে। আমি কি বোঝাতে পেরেছি? এই যে এখানে আমার এক্সটেনশন ফাইল, অনেক অনেক পিসিতেই এক্সটেনশনটা কিন্তু হাইড করা থাকে। সেই ক্ষেত্রে আবার সেটিংস এ গিয়ে এক্সটেনশন দেখতে চাই, ভিউ এক্সটেনশন, দুটো অপশন অন করতে হবে। আমি সবসময় এটা অন করে রাখি। আমার এখানে এই অবস্থায় আছে, আমি পুরো এক্সেল ফাইলটাকে জিপ করে ফেলবো। জাস্ট এক্সটেনশন এক্সএল এস এক্স টাকে মুছে দিয়ে আমি ডট জিপ করলাম। সে ওয়ার্নিং দিচ্ছে যে এটা আসলে আনইউজেবল হয়ে যেতে পারে, তারপরেও কি তুমি চেঞ্জ করতে চাও? হ্যাঁ, আমার লাগবে। তো এটা একটা জিপ ফাইলে পরিণত হয়েছে। নাইস। এবার আমি জিপটাকে যদি খুলি, তাহলে আমি দেখতে পাবো এখানে এক্সেল নামে একটা ফোল্ডার, এবং এখানে গিয়ে আমি আমার অনেকগুলো ওয়ার্কশিট দেখতে পাবো। যেহেতু আমার ওইটা একটা বড় ওয়ার্কবুক ছিল, এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 9টা ডিফারেন্ট ডিফারেন্ট শিট আছে, যেখানে ওখানে রিনেম করা আছে, বাট শিট গুলো এখানে। তো আমার এই শিট গুলোকে কি করতে হবে, এখানে একটু আমার এই শিট গুলোর প্রোটেকশন অংশটাকে, আমার আসলে এই শিল্ডটাকে একটু ভাঙতে হবে, তাহলে আমি ওখানে কাজ করতে পারবো না। এই যে আমি এটাকে ডেস্কটপে ড্র্যাগ করে টেনে নিলাম, নেওয়ার পরে আমি এই ফাইলটাকে খুলবো। হ্যাঁ, এটা আমার এডিট এমন ভাবে খুলতে হবে যাতে ওর আসলে নোটপ্যাডে খোলা যেতে পারে। হ্যাঁ, তো আমি এই যে এখানে এটাকে খুলে দিলাম। খোলার পরে দেখতে পাচ্ছি যে আমার আর এক্সেল ফাইলটা এক্সেল এর মতো নাই, না, এটা একটা ডক ফাইলের মতন করে এটা একটা নোটপ্যাডে খুলে গেছে। এটা একটা ডট এক্সএমএল এক্সটেনশন ওয়ালা ফাইল। এবার এখান থেকে আমার কন্ট্রোল এফ দিয়ে একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে শিট প্রোটেকশন। হ্যাঁ, আমি যখন এটাকে সার্চ দিব, সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে শীট প্রোটেকশন নামে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে কিছু অংশ আসছে, এবং আমার যেটা করণীয় হবে সেটা হচ্ছে আমি এই শীট প্রোটেকশনের অ্যাঙ্গেল ব্র্যাকেটের স্টার্টিং থেকে শুরু করে আমি এটা খুঁজতে খুঁজতে যাব, এবং আমি কিন্তু খুব কেয়ারফুলি আমাকে এখানে এই অংশটুকু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এবং ঠিক অ্যাঙ্গেল ব্র্যাকেট যেখানে প্রথমবার ক্লোজ হয়েছে, এটা খুব কেয়ারফুলি করতে হবে, কারণ পুরোটার মধ্যেই অসংখ্য কোড আছে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে অসংখ্য লাইনও আছে। আমি যদি একাধিক লাইন আসলে মুছে দেই, তাহলে আমি পরবর্তীতে গিয়ে দেখবো হ্যাঁ আমার স্টার্টিং ছিল অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝখানে আর কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট নাই, এটাই আমার ওর প্রথম ক্লোজিং সিলেক্ট করে ফেলেছি আমি। হ্যাঁ, তো আমি এটাকে ডিলিট করে দিতে হবে এবং ফাইলটাকে এভাবে সেভ করতে হবে। তার মানে আমার শীট প্রোটেকশন অংশটুকু আমি ডিসেবল করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। এই শীটটার ভেতরে এই জিনিসটা নাই। এভাবে আমি যখন এক এক করে সবগুলো, এক এক করে সবগুলো, এবং এরপরে কি করতে হবে, আমার এই শীটটাকে নিয়ে, যে আমি যেহেতু এটা প্রোটেক্টেড, বাট জিপের মধ্যে তো প্রোটেক্টেড নাই, তাই না? ওখানে তো এটা খুলে গেছে, এটা আমি এটা এটা আমরা আমরা শিল্ডটাকে ব্রেক করেছি, বাট এখানে তো স্টিল ওখানে শীট প্রোটেকশন ইনাবল আছে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ট্র্যাক করে, এবং আমি এখানে ওকে করলাম। তার মানে আমি এটাকে পেস্ট করব এর উপরে। হ্যাঁ, তাহলে আমার এই এই শীটটার ভেতরে কিন্তু এখন আর শীট প্রোটেকশন নাই। এভাবে আমাকে সবগুলো করতে হবে। এবার আমি যদি সহজ করার জন্য এখান থেকে বের হয়ে যাই, আর একটা অংশ দেখাবো আমি, সেটা হচ্ছে ওয়ার্কবুক ডট এক্সএমএল। এই জিনিসটাকেও আমাদের আসলে এখানে ওয়ার্কবুক প্রোটেকশন করা থাকে। তো শীট প্রোটেকশনের কারণে আমি ওই শীটের ভেতর এডিট করতে পারবো, আর এই ওয়ার্কবুক ডট এক্সএমএল করা, এটাকে যদি আমি এটার শিলটাকে খুলে নেই, তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে ওর সাথে অ্যাডিশনাল শীট অ্যাড করে করে আমি কাজ করতে পারবো। তো ওয়ার্কবুকটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এটাকে ওপেন করব, এডিট এমন একটা মুডে করব যেখান থেকে আমার এটাকে এডিটেবল হয়ে যাবে। তারপরে আমি আবার কন্ট্রোল এফ দিব। এখন আর শীট প্রোটেকশন খুঁজবো না, এখন কি খুঁজবো, ওয়ার্কবুক প্রোটেকশন। আচ্ছা, তাহলে ওয়ার্কবুক প্রোটেকশনে আমি পিটাকে ছোট হাতের করে দেই,
কেস সেন্সিটিভ মেবি, আচ্ছা না, না পাইছে তো, ঠিক আছে। তাহলে ওয়ার্কবুক প্রোটেকশন আমি পেয়ে গিয়েছি, এবং এটাকেও আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট, ঠিক ওই কথাটা লেখার আগে থেকে ওয়ার্কবুক প্রোটেকশন যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে শুরু হয়েছে ওখান থেকে শিফট চেপে ধরে আমি আস্তে আস্তে, যেহেতু অনেক বড় লাইন, আর যাচ্ছি 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 যাচ্ছি, এই লাইনে গিয়ে আবার পুরো লাইন যদি সিলেক্ট করে ফেলে আবার আমাকে ব্যাক স্পেস দিয়ে একটু একটু পিছাতে হবে। এই যে বুক ভিউজটা কিন্তু এর ভেতরে না, অ্যানাদার অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে আমি একাধিক অ্যাঙ্গেল ব্র্যাকেট মুছে দিচ্ছি কিনা। হ্যাঁ, ক্লাস নিচ্ছে আপু একটু পরে। তারপরে আমি এটা যদি মুছে দেই তাহলে আসলে এটা আবার আমি সেভ করে নিলাম ঠিক একই ভাবে, তাহলে আমার এখানে ওয়ার্কবুক প্রোটেকশন অংশটুকু এখন আর নেই, তাই না? হয়ে গেল। এবার আমি এটাকে নিয়ে আবার এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম মূল ফাইলে, এখানে ওকে করে দিলাম, যেটাকে আমরা হচ্ছে কপি অ্যান্ড রিপ্লেস করে দিই, তাই না? একটা ফাইল আবার যাতে আগেরটা সরে গিয়ে নতুনটা চলে আসে, তাহলে আমার এই জিপ ফাইলের ভেতরে শীট নাম্বার 1 আর এখানে ওয়ার্কবুক খুলে গেছে। এভাবে যদি আমি 9টা শীটই খুলি, এর মধ্যে একটা 5 নাম্বার শীটটা আছে অনেক বড়, যেটা ওপেন হয়ে সার্চ অ্যাকশন হতে হতে 7-8-9 মিনিট লেগে যায়। তো ঠিক একই প্রসেসে আমরা সবগুলো, একাধিক শীট থাকলে সবগুলো শীটের শিল্ডস টুকু খুলবো। খোলার পরে আমরা এই জিপ ফাইলটা তো এইভাবেই আছে, এবার ক্লোজ করে দিলাম। এই দুটো আমার এখন আর লাগছে না। তার মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একাধারে এর সবগুলো শীট থেকে, এখানে, হ্যাঁ খুলতেছে নিচে এসে, হ্যাঁ এই যে আমার সেই রুটিনের ভেতরে জিপ, এটাকে আমি আবার পুনরায় আমার F2 দিয়ে বা মানে রিনেম করব, রিনেম করে এক্সটেনশন টুকু চেঞ্জ করবো। কি এক্সেল একটা ট্র্যাডিশনাল এক্সেল ফাইলের এক্স এল এস এক্স চেঞ্জ করবো, চেঞ্জ করতে চাই, হয়ে গেল। আবার আমার এই পুনরায় এই এক্সেল ফাইলটা একটা একটা সিঙ্গেল ফাইলে পরিণত হলো। তার মানে একটা সিঙ্গেল ফাইলের নিচের লেয়ারে কত কিছু থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আসলে এগুলো পারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এটা একটা part। তো আমি যখন তারপরে এই ইয়েটাকে খুলবো, এই ওয়ার্কবুকটাকে খুলবো, তখন কিন্তু আমি আমার অ্যাডিশনাল শীট অ্যাড করতে পারবো, এবং আমি যেই একটা মাত্র শীট খুলতে পেরেছিলাম ওখানে এডিট করতে পারবো। সো আমরা এই যে এখানে প্লাস, এখানে যখন প্লাস সাইন দিচ্ছি, এই যে আমার নতুন একটা শীট খুলে গেছে। তার মানে আমার এটা আসলে ওয়ার্কবুক প্রোটেকশনটা আমরা শিল্ড থেকে বের করতে পেরেছি। হ্যাঁ? এবং আমি দেখো এখানে ট্যাব কালার যদি চেঞ্জ করি, পিঙ্কু করে দিই, কালারটা খুবই হালকা, আর একটু গাঢ়, একটু ফিরোজা কালার করে দিই, তার মানে এটা চেঞ্জ হচ্ছে। আর আমার শীট নাম্বার 1, এইভাবে আসলে আমি বাকি সব ইন্ট্রোডাকশন শীটটাই এখানে এডিট করে কোনো কিছু আমি করতে পারবো। এটা তো আমি খুলিনি, তাই না? এই যে আমার এই এই কলামটা এখানে যাবে, এটা খুলে নাই। সেটাই বলতেছি, এটা একটা অনেক বড় মাল্টিপল শীট ওয়ালা। এটা আসলে এভাবেই যখন আমি একে একে খুলবো তখন সবগুলো থেকে ওয়ার্কবুকটা যেমন এডিট করা যাচ্ছে সেরকম এডিটেবল হয়ে যাবে। এটা থেকে আমি এখন বের হয়ে আসি, এটা আপনার প্র্যাকটিস পারপাসেই ছিল। এবার আমি যদি দেখি, এই যে আমার ডাইনামিক রুটিন নামে এই ফোল্ডারটা পুরোটাকে খুলেছি, যেহেতু আমি এটার উপর কাজ করতে চাই। এবং এখানে আমাদের ওই একই জিপ ফোল্ডার প্রত্যেকটা কিন্তু আমার এখানে, এই যে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে G3 দেখাচ্ছে, যেটা একটু আগে দেখাচ্ছিল না। মানে আমার আন্ডারনিথ যে কমান্ড গুলো আছে সেগুলো এখন আমি এখানে
আমি যদি চাই এখানে এই I2 তে আমার G3 না আসুক, অন্য কিছু আসুক, এটা G4 আসুক, সেটাও আমি এখানে চেঞ্জ করে দেখাতে পারবো, রাইট? লাইক আমি এখানে যদি 4 করে দিই, আমার হোপফুলি এই ইংলিশটা এসে প্রথমে আরেকবার বসে যাবে। ইংলিশ বসে গেছে, তার মানে আমি এখন এডিট করছি। তো এখানে আমার সার্ভিস প্রোভাইডার কেন বন্ধ করে রাখছিল? কারণ এই যে আমি যদি না বুঝি, তাহলে হঠাৎ করে কোনোটা এলোমেলো হয়ে গেল, কমান্ড লাইন থেকে বেরোয় গেলাম, আমি আর মিলাতে পারবো না। এবং এটা একটা অনেক বড় সফটওয়্যার, তো এটা ট্রাবলসাম ইউজারের জন্য। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো বানানো হয় যারা কম বুঝতে পারে তাদের জন্য। এবং তারা আসলে কি শুধু ইউজার, সে কোডিং টোডিং করবে না, অল্প একটু ইউজ করবে। কিন্তু আমাদের কি সবসময় অল্প একটু ইউজে হয়, আমাদের কাস্টমাইজেশন লাগে। এবং এই জন্যই আসলে এই ব্যাপারগুলো জানা খুবই জরুরি। ইলেকট্রিসিটি চলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ইউর কাইন্ড কোয়েশ্চেন।